হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি খবর? আমি শাহরিয়ার চলে আসছি লাইভে কানাডা থেকে একজন কিংবদন্তি। তো কেউ আছে কিনা আমি জানি না, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্রপারলি। আমাকে যদি একটু টেক্সট করে জানানো হয় যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে, তাহলে বুঝতে পারতাম। কেউ কি আমাকে দেখতে পাচ্ছে? আমি জানি না কেউ আমাকে দেখতে পাচ্ছে কিনা। আমি যদি একটু আমাকে নক করে জানানো যেত তাহলে বেটার হতো। কেউ কি আমাকে দেখতে পাচ্ছ তোমরা? একটু আমাকে জানাবে কাইন্ডলি আমার কথা ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। হ্যাঁ, হ্যাঁ, অলরেডি আমি অনেকেই দেখছি ভিউয়ার্স। হ্যাঁ, ডালিয়া আক্তার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তোমরা? কি খবর টবর সবার? আসলে আসলাম কিছু কথা বলার জন্য। থ্যাংকস নাজমুল। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে? ওকে, আমি আসলে সব চারিদিকে লকডাউন অবস্থা, পুরো পৃথিবী এখন লকডাউন। তো এর মধ্যেও আসলে কিছু দায়িত্ববোধ থেকে আসা, যেহেতু কিংবদন্তি গ্রুপে আছি এবং আমার এসএসসিও 2000। সো আসলে সবার কাছে কিছু তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব মনে করেই আসলে আসা। আবার অনেক দিনের পুরনো বন্ধুদের সাথে কথা বলবো, সবাই দেখবে আমাকে, সেটা নিয়ে খুব এক্সাইটেড। সো সবাই আশা করি ভালো আছো। তো আমি আসলে আজকে আহ, করোনা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা এখনকার একটা, বলতে পারো, আতঙ্কের নাম। সবাই খুব আতঙ্কিত যে করোনা আমাদের লাইফটাকে অলরেডি লকডাউন করে ফেলছে। তো বাংলাদেশে যেরকম, বিশ্বের প্রত্যেকটা দেশে সেরকম। আহ, আমার কানাডায় আমি যেখানে আছি সেখানে প্রায় একটা ছোট একটা হিসাব দিই। সেখানে প্রায় 8,000 ডিরেক্টেড কেস আছে। তার মধ্যে ডেথ হয়ে গেছে অলরেডি অলমোস্ট 150-র মতো, কাছাকাছি। আর রিকভারি হয়েছে প্রায় 1,000-এর মতো। তো এখনো কিন্তু এটা একটা বিশাল একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাটাচ্ছি আমরা। অলমোস্ট সব জায়গায় লকডাউন। দুটো বড় বড় সিটি আছে, মন্ট্রিয়াল, টরন্টো, দুইটাই কিন্তু পুরোপুরি লকডাউন এবং খুবই খুবই খারাপ অবস্থায় কাটাচ্ছে দিন। সো আর বাকি কান্ট্রিগুলোর ব্যাপারে তো তোমরা জানোই, তো সেগুলো আপডেট নাই বললাম। তো আমি আসলে আজকে শুরু করতে চাচ্ছিলাম কিছু প্রশ্ন উত্তর দিয়ে। কিছু প্রশ্ন আসলে আমার কাছে প্রায় সময় আসতেছে। সো সেই প্রশ্নগুলো আমি চিন্তা করলাম যে উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও লাভ হবে। আর পাশাপাশি আম, আরো কিছু প্রশ্ন আমি নিতে পারবো। তো যদি কারো কিছু প্রশ্ন করার থাকে তাহলে আমাকে বলতে পারো, আর আমি শুরু করছি আমার প্রশ্ন উত্তরগুলো দিয়ে। সো আমার কাছে একটা প্রশ্ন খুব কমন, যে গৃহপালিত পশু পাখি থেকে, মানে আমরা যারা পেট পালি, তো তাদের কাছে সেই গৃহপালিত পশু পাখি থেকে কি ভাইরাসটা ছড়াতে পারে কিনা। করোনা ভাইরাস একটা অ্যানিমেল ভাইরাস। এটা আসলে পশু পাখি থেকেই হিউম্যান বডিতে ট্রান্সফারেট হয়েছে। তো এটা মিউটেশন পাওয়ার আছে। এটা মিউটেশন পাওয়ার ইউজ করে এটা আলটিমেটলি নিজের রূপটা চেঞ্জ করে হিউম্যান হিউম্যান টু হিউম্যান ট্রান্সফর্ম হচ্ছে এখন। প্রথমে অ্যানিমেল টু হিউম্যান হয়েছে, এখন হিউম্যান টু হিউম্যান হচ্ছে। সো এই যে এই জন্যই এখন আমাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য নাই যে অ্যানিমেল থেকে আসলে ছড়াচ্ছে কিনা, বাট আমরা আমাদের প্রিকশনের জন্য, আমাদের সেফটির জন্য আমরা গৃহপালিত পশু পাখি যদি কিছুদিন দূরে থাকি, তাহলে আমার জন্য মনে হয় এটা বেটার। সো এটা আসলে প্রিকশন নেওয়ার। এটা যদি স্পেসিফিক কোনো কিছু বলো আমাকে যে কোনো তথ্য দেওয়ার জন্য, সেরকম কোনো তথ্যপাত্র এখন পর্যন্ত নেই হাতে। এরপর আরেকটা ব্যাপার আসতেছে, বারবার সবাই কোয়েশ্চেন করে বাচ্চাদের ব্যাপার নিয়ে, যে বাচ্চাদের ক্ষেত্রে এটা কতটুকু আসলে এফেক্টিভ, আর বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রিকশন নিতে হবে বা কি আসে বিষয়। যেসব নিউবর্ন বেবি, যেসব মারা মাত্র মা হয়েছেন, বা যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা যারা দুধ খায় বা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, সেই সব বাচ্চাদেরকে যখন মারা ব্রেস্ট ফিড করাবেন, তখন অবশ্যই আহ, আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা দরকার। আমার একটা ছোটবেলার ফ্রেন্ড রিপন মুচ্ছুদ্দি। হ্যাঁ দোস্ত, ভালো আছি।
আমার স্কুল ফ্রেন্ড, এবং আমার আসলে খুবই ভালো লাগতেছে রিপনের অনেকদিন পরে পেয়ে। ওকে, যাই হোক, আচ্ছা আমি যে কোশ্চেনে ছিলাম ওটাতে ফিরে যাই। মারা যখন বাচ্চা, সাপোজ ধরা যায় একটা মা করোনা সাসপেক্টেড বা কনফার্ম ডিটেক্টেড, সে কি তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে কিনা? অবশ্যই পারবে, 100% পারবে। ব্রেস্ট ফিড করানোর মধ্যে কোনো সমস্যা নাই, বাট অবশ্যই মাকে ফুল প্রিকশন পিপিই ইউজ করতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এই জিনিসটা ইউজ করতেই হবে। পুরোপুরি সমস্ত মেজারমেন্ট নিয়ে, প্রোটেকশন নিয়ে তারপরে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে। আর বাচ্চাকে যখন ব্রেস্ট ফিড করাবে তার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ নেওয়া, নিজের পিপি যেগুলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ঠিক মতো পরিধান করা, এবং যত রকমের প্রিকশন আছে আলাদা রুমের বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো, সবসময় বাচ্চার কেয়ার করা, সবসময় বাচ্চাকে নিজের ক্লোজ কন্ট্যাক্টে রাখা, এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে যেভাবে ব্রেস্ট ফিডিং নর্মালি করায়। সো এটা ভাবার কোনো কারণ নাই মা করোনা এফেক্টেড, এখন বাচ্চাকে কীভাবে ব্রেস্ট ফিড করাবে, করালে আবার বাচ্চার করোনা হয়ে যাবে। ডোন্ট গো ফর লাইক দিস শিট। সো যখন বাচ্চার দুধের প্রয়োজন, মা অবশ্যই তাকে দুধ খাওয়াতে পারবে। তবে সেক্ষেত্রে একটাই কথা, যে হ্যান্ড ওয়াশ এবং আদার যে প্রোটেক্টিভ ইকুইপমেন্টস ওগুলো ভালো করে নিয়ে মাস্ক ইউজ করে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে হবে। আর যদি দেখা যায় যে অনেকে আবার কোশ্চেন করে যে বাচ্চাদের যে টিকা, যে টিকাগুলো দেওয়া হচ্ছে সেই টিকাগুলো কি এই মুহূর্তে দেওয়াটা ইম্পর্টেন্ট কিনা। তা আসলে বাচ্চাদের টিকা দেওয়াটা এটার সাথে তেমন এফেক্টিভ না, তবুও প্রিকশন মেজার হিসেবে এটা বলা যায়, যেহেতু আমাদের লকডাউন চলতেছে, আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নাই। তো একটা বাচ্চা কিন্তু নর্মালি 2 বছর পর্যন্ত টিকার সময় থাকে। সরি ফর দ্যাট। সো এই 2 বছরের মধ্যে তো টিকাগুলো দেওয়া যায় রিশিডিউলিং করে, যেগুলো গভর্নমেন্ট টিকা দেয়। তো এই জন্য একটু চিন্তা ভাবনা করে, যাদের সময় শেষ হয়ে আসছে তারা তো ইমিডিয়েট যেতে হবে, দিয়ে দিতেই হবে। আর যাদের হাতে সময় আছে তারা আমার মনে হয় একটু ওয়েট করা বেটার, কারণ এখন সব জায়গায় লকডাউন, রাস্তাঘাটে না বেরোনোই ভালো, বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে। আর যারা একটু বড় বাচ্চা, যেমন 5-7 বছর এই টাইপের, 10 বছর এই টাইপের বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, প্রবলেম যেটা সাধারণত হয়, যেটা দেখা গেছে চায়নাতেও দেখা গেছে, ইউএসএ তো রিসেন্ট রিপোর্ট আছে যে বাচ্চারা যারা করোনা এফেক্টেড হয়েছে, একটা বাচ্চা অলরেডি ডেথ হয়েছে ইউএসএতে। সো তাদের ক্ষেত্রে দেখা যায় শ্বাসটান আর জ্বরটা, এই দুইটা বেশি প্রকোপ। তো এটাই বলা হয়েছে যে শ্বাস টানের ক্ষেত্রে যেন ওটা খেয়াল রাখা হয় যে বাচ্চাদের শ্বাস টান হচ্ছে কিনা, বুকের খাঁচা দেবে যাচ্ছে কিনা, হঠাৎ করে বাচ্চাদের জ্বর বেশি আসতেছে কিনা, বা অল্প জ্বর থাকলে হঠাৎ করে বেড়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেটা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত একটা বিষয়, আমরা যেমন বড়দেরকে বলি যে আপনাদের একটু জ্বর সর্দি ঠান্ডা কাশি ভাব হলেই কোয়ারেন্টাইন হয়ে যান, আলাদা করে ফেলেন নিজেকে। বাট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা চাইলেই আলাদা করে ফেলা যায় না, কারণ একটা বাচ্চাকে যদি আপনি আলাদা করে রাখেন, ও আলটিমেটলি মেন্টালি ইল হয়ে যাবে, ওর মানসিকভাবে অনেক প্রবলেম তৈরি হবে, সেই যেহেতু বাচ্চা। সো এই ক্ষেত্রে যেটা করা যায় যে বাচ্চার সাথে যদি পারা যায় মাকে, আর যদি না পারা যায় তাহলে একটা সাধারণত মাকে আমরা সাজেস্ট করি না, তবুও এখন বাংলাদেশে যেটা পরিপ্রেক্ষিত, বাংলাদেশে তো আর এটা পসিবল না যে একটা আলাদা নার্স রাখা বা একটা সোশ্যাল ওয়ার্কার রাখা। সো এই জন্য এটার জন্য যেটা করতে হবে আমাদের, যে আরেকটা মাকে নিজেকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে নিজের ফুল প্রোটেকশন নিয়ে বাচ্চার কন্ট্যাক্টে থাকতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চাকে যে রুমে রাখা হবে কোয়ারেন্টাইন করে ফর 14 days, 14 দিনের জন্য বাচ্চাকে আলাদা করে রাখা, অনলাইনে ডক্টরদের সাথে কন্ট্যাক্ট করে ওদের সাজেশন নেওয়া, এবং বাচ্চাকে নিয়মিত খাওয়া দাওয়া ঠিকভাবে করানো। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, বাচ্চাকে প্রপার সময় দিতে হবে, বাচ্চাকে এটা বুঝতে দেওয়া যাবে না যে তার মধ্যে কোনো প্রবলেম আছে, সে কোনো ধরনের রুগী বা কিছু, এটা যেন বাচ্চা বিন্দুমাত্রভাবে টের না পায়। কোনো একটা কিছু বলে বাচ্চাকে বুঝাতে হবে যে ফর টাইম বিং ওকে এখানে রাখা হয়েছে, কিছুদিন পরে আবার সব নর্মাল হয়ে যাবে, আবার ওই অন্য রুমে এসে ঘুরতে পারবে। সো তো এই জিনিসগুলা একটু খেয়াল রাখা দরকার, যে বাচ্চার মেন্টাল হেলথ এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। সো বাচ্চার মেন্টাল হেলথের ব্যাপারে একটু খেয়াল রাখলে এবং বাচ্চাকে প্রপার টাইম দিলে, ওই রুমে যদি অনেক ধরনের খেলনাধুলা রাখা হয়, তাহলে বাচ্চা নর্মালি খেলাধুলা করে সময় পাস করতে পারবে। আর যেহেতু মা থাকবেন, বা মায়ের জায়গায় যদি কোনো কেয়ারটেকার অথবা নার্সিং স্টাফ থাকে, তাহলে তারাই টেক কেয়ার করতে পারবেন। চায়না এরকম অনেক হয়েছে যে বাবা মা দুইজনই দেখা যায় যে করোনা ইনফেক্টেড, আর আলটিমেটলি বাচ্চাকে তখন হেলথ কেয়ার সাপোর্টাররা ওরাই টেক কেয়ার করছে।
এখানে একটা কোয়েশ্চেন আসছে, খুব ভালো কথা, তাপমাত্রা কি করোনায় প্রভাব ফেলতে পারে কিনা। আনোয়ার মেহেদি, মেহেদি দোস্ত, আসলে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস যদি না হয়, তো সেই ক্ষেত্রে করোনা মারা যাবে না। 69 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু করোনা মারা যাবে না। সো এই তাপমাত্রাটা অবশ্যই 70 ডিগ্রি হতেই হবে। 70 ডিগ্রি ছাড়া করোনা মারা যায় না। আর আলটিমেটলি এই জন্যই গরমের দেশে যতই গরম হোক, আমাদের পুরো পৃথিবীর মধ্যে 45-40 এর বেশি গরম সাধারণত হয় না। কিছু কিছু ক্ষেত্র আছে আরব আমিরাতে মরুভূমি যে জায়গায়, ওই যে 50-55 হাইস্ট উঠতে পারে। সো এই জন্যই মাথায় রাখতে হবে যে করোনা, গরমের দেশে করোনা আসবে না, এই জিনিসটা আসলে চিন্তা করাটাও ভুল। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি মালয়েশিয়া আছি, আমার গতকাল থেকে গলা ব্যথা করছে, কি করণীয় জানলে খুশি হব। বন্ধু, তোমার যদি গলা ব্যথা করে থাকে, তুমি আদার 3টা সাইন সিমটম, এটা WHO, আমার এখানে আব্দুল বাতেন আহমেদ কোশ্চেনটা করছে। আহমেদ বন্ধু, তুমি তোমাকে তো বলে রাখি, 3টা সাইন সিমটম WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাপোর্ট করে। এই 3টার মধ্যে জ্বর, শুকনা কাশি, শ্বাসকষ্ট। তোমার জ্বর থাকবে, জ্বর আস্তে আস্তে বাড়বে, প্রথম প্রথম হালকা হালকা জ্বর থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপরে হতে পারে তোমার শুকনা কাশি, কাশি থাকবে কিন্তু কফ থাকবে না, শুকনা থাকবে। এরপরে আসতেছে শ্বাসকষ্ট, তোমার হঠাৎ করে শ্বাস নিতে খুব কষ্ট হবে, ধীরে ধীরে মনে হবে যেন বুকের মধ্যে চাপ আসতেছে। যদি এই 3টা সাইন সিমটম কনফার্মেশন থাকে, তাহলে তুমি নিজেকে চিন্তা করতে পারো। এমনি হালকা গলা ব্যথা বা হালকা গায়ে ব্যথা এগুলো থাকতেই পারে, এগুলো নিয়ে এত টেন্স হওয়ার কিছু নাই। তুমি এটা খেয়াল রাখবা, জ্বর, শুকনা কাশি আর শ্বাসকষ্ট, এই 3টা সিমটম তোমার মধ্যে দেখা যাচ্ছে কিনা। যদি বিশেষ করে জ্বরটা যদি আসে, প্রথম প্রথম জ্বরটা খুব কম আসে, এরপর আস্তে আস্তে জ্বরের প্রকোপটা বাড়তে থাকে। মুরাদ শামসুল আলম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সালাম। তো এই হলো কথা। আর আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে একটু ফিরে যাই। বাচ্চাদেরকে কোয়ারেন্টাইন রাখার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। প্রপার খেলাধুলা দেওয়া, ওদের সঙ্গে একজন মানুষকে দেওয়া যেন সে সঙ্গীহীন নিজেকে মনে না করে, এবং তার মাথায় কোথাও কোনোভাবে ঢুকানো যাবে না সে একজন রুগী। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করবা। আর বাচ্চাদের যারা বাবা মা আছো, তারা, অনেক মা হয়তো চিন্তা করবে যে না, বাচ্চাকে ব্রেস্টফিড করাবো কিনা, এত চিন্তা করার কিছু নেই। ব্রেস্টফিড নর্মালি করাতে পারবে, এবং যে মা বাচ্চাকে ব্রেস্টফিড করাচ্ছে সে চেষ্টা করবে সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড গ্লাভস, ঘরের বাইরে না যাওয়া, নিজেকে একটু রিজার্ভ রাখা, এই ব্যাপারগুলো। যেহেতু ব্রেস্টফিড করাচ্ছে সে, আলটিমেটলি করোনা রিস্ক তার আছে। আর যেহেতু আফটার বার্থ, বেবি বার্থ হয়েছে মাত্র, মায়ের বডির মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসবে। সো এটা খেয়াল রাখতে হবে যেন মা হঠাৎ করে অসুস্থ হয়ে না যায়, এবং মায়ের ইমিউন সিস্টেম একটু দুর্বল থাকবে। এই ব্যাপারগুলো একটু নলেজে রাখতে হবে। এ যেমন আর আমাকে অনেকে প্রশ্ন আরেকটা করতেছে, সেটা খুবই হাস্যকর। তো এটা আসলে পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা আলমগীর হোসেন, গ্রেট দোস্ত, থ্যাংক ইউ দোস্ত, অসম। মুরাদ শেখ, সালাম ডক্টর সালাম। আপনার কথা নাই বললাম, আপনি কি সেটা পড়ছে, আমি এখানে নাই দিই। যাই হোক, আমি আবার ফিরে যাচ্ছি। আহ, যেটা ছিল যে অনেকে প্রশ্ন করতেছে মাস্ক পরা কি ইম্পর্টেন্ট কিনা, মাস্ক কি পরতে হবে কিনা সবার। এখানে আমি একটা কথা বলবো। WHO যেটা বলছে, যদি N95 মাস্ক বা এই টাইপের যেগুলো আমাদের খুব ক্লিনিক্যাল সেক্টরে খুব বেশি ইউজ হয়, যে রুগীর কন্ট্যাক্টে গেলে ডাক্তারদেরকে বলা হয় ওরা যেন এই ধরনের মাস্কগুলো পরে। আর যে মাস্কগুলা নর্মাল সার্জিক্যাল মাস্ক, এই যে 3 লেয়ারের যে সার্জিক্যাল মাস্কগুলো আমরা ইউজ করি সাধারণত, দেখে থাকবেন যে আমাদের হসপিটালে ডাক্তাররা বা স্টাফ নার্সরা ওরা ইউজ করে। তো এই 3 লেয়ারের যে মাস্কগুলা, এগুলা সাধারণ মানুষ ইউজ করতে পারে। N95 বা ওই ধরনের হাইফাই মাস্ক ইউজ করার প্রয়োজন নাই, এক নম্বর কথা। যে ডাক্তার সাহেবরা বা যে নার্সিং স্টাফরা যারা রোগীর সরাসরি কন্ট্যাক্টে যায়, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। আর নর্মালি অন্যান্য মানুষজন এই সার্জিক্যাল মাস্ক পরতে পারে। আর যেহেতু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ঘনবসতিপূর্ণ দেশ, আমরা আলটিমেটলি অনেক মানুষ আশেপাশে থাকতেছি, এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা আমাদের জন্য অনেক কষ্টকর। আমাদেরকে এটা বলা হয়েছে WHO এর পক্ষ থেকে যে 1 মিটার দূরত্ব অবশ্যই বজায় রাখার জন্য, 3 ফুট দূরত্ব একজন একজন থেকে। তো এখানে আসলে আমরা এটা পসিবল হয় না আমাদের পক্ষে। দেখা যায় আমরা জনবসতিপূর্ণ দেশ, সো আমাদের পক্ষে এটা পসিবল হয় না যে আমাদের দূরত্ব বজায় রাখা। তো আমাদের প্রোটেকশন নিয়ে চলাই ভালো। আর বিশেষ করে হাঁচি কাশি এগুলো তো আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে দেই। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে গ্লাভস, এবং বের হওয়ার সময় যেন গ্লাভস মাস্ক এগুলো পরে আমরা বের হই। তাহলে নিজের প্রোটেকশন নিজে নেওয়াটা বেস্ট, এখানে কেউ এসে তোমাকে প্রোটেকশন দিয়ে দিবে না। সো এটা হচ্ছে কথা। আর হাঁচি কাশি দেওয়ার সময় একটা ব্যাপার,
আমাকে লাবণী আমার একটা ফ্রেন্ড কমেন্ট করছে, আমাদের একটা ফ্রেন্ড, ওয়ার্ম ওয়াটারে ভাপ নিলে কাজ হবে কিনা। ওয়ার্ম ওয়াটারে দোস্ত যদি ভাপ নিও তুমি, তাহলে কোনো কাজ হবে না। এই ভাপ সাপের কোনো কাজ নাই, কারণ এগুলো আসলে টেম্পারেচার আমরা যখন খাওয়া রান্না করি তখন দেখা যায় এভারেজ সবাই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নর্মালি খাওয়া রান্না করে। সো ওই ভাইরাসটা যদি খাওয়ার মধ্যে থাকে ওটা মারা যায়। কিন্তু এমনি ভাপ টাপ নিলে এগুলোতে তেমন, সর্দি কাশির জন্য হয়তো কিছুটা সাইনাস খুলবে, একটু ভালো লাগবে, এরকম উপকারী। কিন্তু এরকম ভাইরাস মারার জন্য উপকারী এ ধরনের কিছু নাই। তো এই হলো কথা। আর যেটা বলছিলাম এলবো কফিং, যে হাঁচি কাশি এগুলো দিলে সবসময় আমরা সাধারণত মুখে হাত দিয়ে কাশি, তো সেটা না করে এলবো কফিং এই প্র্যাকটিসটা নিয়ে আসো। এই প্র্যাকটিসটা নিয়ে আসলে তাহলে আলটিমেটলি অনেকটুকু এই ভাইরাসটা ছড়ানো থেকে রোধ হবে। কারণ আমরা এখন জানি না কার বডির মধ্যে ভাইরাসটা কতটুকু আছে, কিভাবে ছড়াচ্ছে। কারণ আমরা এখন থার্ড ফেজে অলরেডি শেষের দিকে চলে আসছি। আমাদের এখানে একটা পরিসংখ্যান যেটা বলে, যেমন ইতালিতে 45 দিনে, ইউএসএতে 55 দিনে, আর স্পেনে প্রায় 50 দিনে এই জিনিসটা স্প্রেড আউট হয়েছিল। তখন তারা বাস্ট করছে, তখন তাদের ধুম করে দেখা যায় হাজার হাজার রোগী হয়ে গেছে। সো আমরা অলরেডি কিন্তু 30 ডেজ কাভার করে ফেলতেছি। আমাদের বাংলাদেশ 30 ডেজ অলরেডি চলে আসছে। আচ্ছা, একটা বন্ধু আমাকে খুব সুন্দর কোশ্চেন করছে, মাহবুবুর রহমান। বন্ধু, সার্টিফাইড মাস্ক পাওয়া আসলে কষ্টকর। সার্টিফাইড মাস্ক পাওয়া যদি কষ্ট হয় বা সার্জিক্যাল মাস্ক পাওয়া যদি কষ্ট হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এক্ষেত্রে একটা কথা বলবো, আমাদের যেটা সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ওরা যেটা মেনশন করছে যে তুমি যদি মাস্ক না পাও তাহলে বেন্ডোনা ইউজ করো। বেন্ডোনা মিনস কাপড়। তো কাপড় বলতে কাপড়টা এমনি ইউজ করলে হবে না, কাপড়টাকে 3টা লেয়ারে ভাঁজ করতে হবে, যেন 3টা লেয়ার থাকে। এই মাস্কে যেমন দেখতে পাচ্ছ তোমরা যে 3টা লেয়ার দেওয়া মাস্ক, তো এই জন্য 3টা লেয়ারে ভাঁজ করতে হবে। 3টা লেয়ারে ভাঁজ করে সেটাকে মাস্ক বানিয়ে তুমি ইউজ করতে পারো। সো এটা তুমি শুধু একটা কাপড়ের টুকরো মাথায় মুখে ঝুলে রাখলাম, তাতে কোনো লাভ হবে না। আর এটাকে বাইরে গেলে, বাইরে থেকে আসলে অবশ্যই রেগুলার পরিষ্কার করা, রেগুলার পরিষ্কার রাখা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, মাস্কের ক্ষেত্রে, মাস্ক বাইরে গেলেও, বাসার বাইরে গেলেও, বা ইভেন তো চেষ্টা করতে হবে যে আশেপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর কথা বলার সময়, বাসায় আছো কেউ আসছে বাসায়, তখনও তার সাথে কথা বলার সময় মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যে আমি 3 ফুট দূরে দাঁড়াই তার সাথে কথা বলবো। তো এই জিনিসগুলো একটু মেনটেন করা, এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, এরপরে আমি যেটা বলছিলাম, আরেকটা কোশ্চেন আমার কাছে আসে, শাকসবজি, আমরা যে বাজার থেকে শাকসবজি কিনি, সেই শাকসবজিতে যদি ভাইরাসটা পড়ে থাকে তাহলে সেটা কতক্ষণ বাঁচে। সো এটা 6 থেকে 8 ঘন্টা বাঁচে ভাইরাসটা শাকসবজির উপরে। কিন্তু দেখা যায় যে আমরা যখন শাকসবজি বাজার থেকে কিনে আনি, তখন আমরা এটাকে ধুয়ে মোটামুটি রান্না করে ফেলি। সো রান্না করতে আমাদের দেখা যায় যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমনিতে প্রয়োজন হয়, 70 ডিগ্রিতে এমনিতে মারা যায়। সো আমাদের এটা নিয়ে একটু টেনশন করার দরকার নাই যে বাজার থেকে কোনো কিছু কিনে আসছি ওইখান থেকে আমাদের ভাইরাসটা ইনফেক্ট করবে। তারপরে আরেকটা ব্যাপার আছে যে অনেকে বলে চোখের মাধ্যমে কি ভাইরাস ছড়াতে পারে কিনা। চোখের মাধ্যমে ভাইরাসটা ছড়াতে পারে। আমরা চোখ আঙুল দিয়ে কচলাই, মাঝে মাঝে দেখা যায় চোখে কিছু পড়লে আমরা আঙুল দিয়ে কচলাই এটা বের করতে চাই। সো সেক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে ঠান্ডা পানি চোখে মারা, চোখে ঠান্ডা পানি মেরে জিনিসটাকে যতটুকু সম্ভব দূর করা। ডিরেক্ট কন্ট্যাক্ট না দেওয়া, হাত দিয়ে ডিরেক্ট কন্ট্যাক্ট না হওয়া, অথবা যদি হাত দিয়ে দিতেই হয় তাহলে হ্যান্ড ওয়াশ করে ভালো করে তারপরে দেওয়া। এরপরে আসছে কাপড়ের উপর এই ভাইরাসটা কতক্ষণ বাঁচে। অনেকে আমাকে এই প্রশ্ন করছে, 12 ঘন্টা পর্যন্ত কাপড়ের উপর বাঁচতে পারে। সো এই জিনিসটা একটু, এই জন্য যখনই ঘরের বাইরে যাবা তখন অবশ্যই ঘরের বাইরে গেলে, বাইরে থেকে আসার পর সঙ্গে সঙ্গে এটা কাপড়গুলো ধুয়ে ফেলা, কাপড় খুলে কাপড় ধুয়ে ফেলা। টিস্যু দিয়ে বাড়িতে বানানো মাস্ক কতটা কার্যকরী। বন্ধু, টিস্যু দিয়ে মাস্কটা সেগুলো হয় না। কাপড় ছাড়া যদি তুমি মাস্ক বানাও তাহলে আলটিমেটলি কার্যকরী হওয়ার সম্ভাবনা 0। আর কাপড়ের মাস্কও কিন্তু এত ভালো কার্যকরী না। এটা জাস্ট বলা হয়েছে বেন্ডোনাটা যেন মানুষ না পারতে ইউজ করা, নাইমা মারছে কানা মামা ভালো। সো এটা আসলে ওইভাবে রিকমেন্ডেড না যে তুমি টিস্যু দিয়ে ইউজ করলে বা কাপড় দিয়ে ইউজ করলে ভালো। সবচেয়ে বেস্ট হচ্ছে মাস্ক, সার্জিক্যাল মাস্ক ইউজ করা, এবং এটা 99.9% প্রোটেকশন দেয়। কিন্তু তুমি যদি না পারো সেক্ষেত্রে বলা হয়েছে যে কাপড়ের মাস্ক অথবা ইউজ করা। আর যদি নিতান্তই কিছু না পাও তখন তো টিস্যু ইউজ করতেই হবে। রিয়াজ আমাকে বললো, হাই শাহরিয়া, নাইস টু সি ইউ হিয়ার। ইয়া, নাইস টু সি ইউ ডুড। আচ্ছা, যাই হোক, এটা গেল। আর এখানে আমি দেখতেছি পাতলা পাতলা কফ আছে গলায়, কি করতে পারি।
আর কে ধর পাতলা পাতলা কফ, আসলে এটা কফিং এর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে জ্বর কেমন আসতেছে। শুধু কফ থাকলে, শুধু কাশি থাকলে এটা মিন করবে না যে তুমি করোনা সাসপেক্টেড। তোমার পাশাপাশি দুইটা সিমটম থাকতে হবে, একটা হচ্ছে জ্বর, হালকা জ্বর, হালকা জ্বর থেকে বাড়তে বাড়তে বেশি জ্বর হয়ে গেছে 5-7 দিন পরে। তারপরে আরেকটা জিনিস থাকতে হবে, তোমার প্রথম প্রথম একটু শ্বাসকষ্ট টাইপ লাগবে, মনে হবে যেন বুকে কফ জমে আছে, আস্তে আস্তে মনে হবে যেন বুক ভারী হয়ে আসতেছে, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এভাবে এই জিনিসটা ডেভেলপ করে। আর যেটা আরেকটা কথা বলবো যে ইনকিউবেশন পিরিয়ড, একটা ভাইরাস যখন তোমার বডিতে ঢুকে তখন এটাকে বডিতে সেট আপ হতে 5 থেকে 7 দিন সময় প্রয়োজন হয়। 5 থেকে 7 দিন সময়ের পরে দেখা যায় যে এটা যখন বডিতে পুরোপুরি একটা আস্তানা কাটতে পারে, তারপরে এটা কিন্তু এটা ধুমধাম ছড়াতে খুব ইজি হয়, কারণ তখন অলরেডি ইনফেকশন ডেভেলপ করে গেছে। এখন এই মানুষটা যতই কাশি দিবে ততই ভাইরাস যাবে, যতই কাশি দিবে ততই ভাইরাস স্প্রেড হবে, এই আর কি। তো আর যারা সাধারণত যদি নিজেকে মনে করো যে তুমি করোনা সাসপেক্টেড, তুমি আম, আহ, তোমার তোমার হয়তো করোনা হতে পারে এরকম একটা সাসপেকশন আছো, যে আমার জ্বর আসতেছে, কাশি আসতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে তুমি নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলো। কোয়ারেন্টাইন করাটা বেস্ট। তাহলে পরবর্তী 5-7 দিন পরে তোমার যদি জ্বর বেশি বেড়ে যায়, বুকে চাপ থাকে, তাহলে আলটিমেটলি তুমি সরকারি দেওয়া ইমার্জেন্সি আইডিসিআর এর যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলো যোগাযোগ করতে পারো। ডাব্লিউএইচও নিজে বিভ্রান্তিতে আছে, এর কারণ কি হতে পারে সঠিক তথ্য দেয় নাই অ্যাকচুয়ালি। হাসান, আমি তোমাকে এই বিষয়ে কিছু বলবো না। ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে, ওয়ার্ল্ড হেলথের কন্ডিশন। সো এইসব মানে বিতর্কিত কথাবার্তা এখানে আসলে আমি বলতে চাই না। সো এই বিষয়ে বলার কিছু নাই। মশা মাছির মাধ্যমে ছড়ায় কি না আর কে ধর, মশা মাছির মাধ্যমে এটা মোটেও ছড়ায় না ভাইরাসটা। তবে এই ক্ষেত্রে একটা কথা বলা হয়, যেহেতু যেটা এটা অ্যানিমেল অরিজিন, এবং এই ভাইরাসটা একটা ব্যাপার ছিল, এটা একটা ফিশ মার্কেট থেকে, চায়নার ফিশ মার্কেট থেকে এটার উৎপত্তি, মানে এটা ট্রান্সমিশন। তো যেটা চায়না অলরেডি শুরু হওয়ার প্রথম দিন থেকে লক করে দিচ্ছে। তবে এটা সাসপেকশন, এটা কিন্তু 100% শিওর কোনো কথা না। তো এটা অ্যানিমেল থেকে হিউম্যান ট্রান্সমিট হয়েছে। এরপরে আবার এটা এই ক্ষমতা গেইন করছে যে সে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হবে। সো এটার জেনেটিক প্যাটার্নগুলো এখনো বিজ্ঞানীরা পুরোপুরি ক্লিয়ার না। এটা কিন্তু নিজের মধ্যে মিউটেশন ঘটাচ্ছে। সো এটা নিজে ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে পারছে। সো এটা থেকে আমরা আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন সবকিছু থেকে সেফ থাকি। আর সরি বন্ধুরা, কিছুদিন আগে আমরা কিন্তু ডেঙ্গু একটা বড় স্টেজ পার করে আসছি। সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ডেঙ্গু স্টেজ যেহেতু আমরা পার করে আসছি, আমরা আলটিমেটলি মশামাছি থেকেও সাবধানে থাকবো। আহ, বন্ধু বলছে চিনিযুক্ত খাবার না খাওয়ার জন্য, এই বিষয়ে একটু আলোচনা করো। আহ, আমি, কোন বন্ধু বললো চিনিযুক্ত খাবার না খাওয়ার জন্য? চিনিযুক্ত খাবার না খাওয়া এমনিতেই ভালো, চিনি যত কম খাবার ততই ভালো। আর ডায়াবেটিস যারা, তাদের তো অবশ্যই চিনি খাওয়াটা বারণ। আর ডায়াবেটিক পেশেন্টদেরকে খুব সহজেই কিন্তু করোনা ইনফেক্ট করতে পারে। করোনা সাধারণত 60 ইয়ার্স এইজের উপরে বয়সের বেশি যে মানুষগুলো, আর যাদের হার্ট ডিজিজ, ফুসফুসি ডিজিজ, লাংসের ডিজিজ আছে, বা ধরো যাদের হাঁপানি টাইপের কোনো ডিজিজ আছে, অ্যাজমা আছে, তারপর যাদের কিডনি ডিজিজ আছে, যাদের ডায়াবেটিস আছে, এইসব মানুষগুলোকে খুব সহজেই অ্যাটাক করতে পারে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতো। আনোয়ার মেহেদি, দেশে সার্জিক্যাল মাস্কের অভাব পড়ছে ভাই। আমি জানি ভাই, খুব বাংলাদেশের অবস্থা খুব খারাপ, ব্যবসায়ীরা খুব কিছু গুটি কয়েক ব্যবসায়ী পুরো বদনাম ছড়াই দিচ্ছে। তো ধন্যবাদ, ধন্যবাদ ইস্তিয়াক হোসেন, অনেক ধন্যবাদ তোমাকে। শুধু হালকা গলা ব্যথা, আর কোনো উপসর্গ নাই, চিন্তার কোনো না। হালকা গলা ব্যথা যদি থাকে তাহলে, আর কোনো উপসর্গ না থাকলে, সায়েদ জামাল উদ্দিন, তেমন কোনো চিন্তা করার কিছু নেই। বাট তুমি নিজে ফুল প্রোটেকশন ইউজ করবা। তুমি বের হওয়ার সময়, বাসা থেকে বের হওয়ার সময় গ্লাভস, মাস্ক এগুলো পরে বের হবা। আর যদি মনে করো যে গলা ব্যথা বেশি হচ্ছে, তোমার রাতেবেলা ঘুমের পরে হঠাৎ করে সকালবেলা উঠে প্রচন্ড গলা ব্যথা হচ্ছে, আবার একটু ভালো হয়, আবার দেখা দেয়, তো এটার পরে আবার জ্বরও আসতে পারে। সো নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলো, অন্তত নিজের ভালোর জন্য, পরিবারের মানুষের ভালোর জন্য। বন্ধু তুমি কোয়ারেন্টাইন হয়ে যাও, 14 দিন কোয়ারেন্টাইন থাকো, সাবধানের মাইন্ড নাই। আমার বাসা এলাকায় একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আমার ওই এলাকায় ডিউটি করতে হচ্ছে। এলাকায় লকডাউন করা হয়েছে, ওই এলাকায় অনেক লোক বসবাস করে। ডাক্তার, নার্স, পুলিশ, মেডিকেল সম্পূর্ণ। বিপুল দাস, কি ব্যবস্থা এখন ডিউটি করাকালীন? বিপুল দাস, তুমি যদি এমন কোনো জায়গায় ডিউটি করো যে জায়গায় দেখা যাচ্ছে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে, যে জায়গায় আক্রান্ত হয় বেশি, তুমি হ্যান্ড গ্লাভস ইউজ করবা, তুমি মাস্ক ইউজ করবা,
তুমি যে হ্যান্ড স্যানিটাইজার, পকেট হ্যান্ড স্যানিটাইজার রাখবা, যাতে করে সবসময় তুমি হাত পরিষ্কার রাখতে পারো। তারপরে তুমি একটা মানুষের সঙ্গে যখন কথা বলবা বা মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে যাওয়ার চেষ্টা করবে না, তার থেকে 3 ফুট দূরত্ব বজায় রাখবা। সো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করতে হবে। চাঁদনি আলী, আমি যদি ভুল করে না করে থাকি শামীমের ওয়াইফ আপনি সম্ভবত। আচ্ছা ভাবি, ভালো আছেন আশা করি। শামীমকে অনেকদিন দেখি না, ও আসলে ভালো হতো। যাই হোক, এই হলো কথা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম, আরেকটা ইনফরমেশনের ব্যাপারে, এটা একটু চিন্তা করছিলাম। অনেকে আমাকে বলে যে এই লকডাউন পরিস্থিতিতে যে আমরা যে কোয়ারেন্টাইন হয়ে আছি, পুরোপুরি লকডাউন হয়ে আছি, এই লকডাউন পরিস্থিতি আমাদেরকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাবে, বা কিভাবে আমরা এটা থেকে বের হয়ে আসবো, বা আমাদের করোনাটা শেষ হবে কিভাবে। সো করোনাটা শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু শেষ হবে কবে বন্ধু, এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। তো এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো করে জানেন। কিন্তু এটা আমরা জানি যে করোনা শেষ হবে, কারণ যে কোনো মহামারী টিকে নাই। হয়তো 7 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত হয়তো বড় জোর এটার প্রভাব খাটাইছে। আর করোনা ভাইরাসের একটা বিষয় হচ্ছে যে এটার আয়ুষ্কাল, যে এটার যে লাইফ টাইম, এটা হচ্ছে 14 দিন, 12 থেকে 14 দিন। 12 থেকে 14 দিন পরে ভাইরাসটা এমনি মরে যায়। সাপোজ একটা সুস্থ মানুষের যদি এই ভাইরাসটা দ্বারা ইনফেক্টেড হয়, 12 থেকে 14 দিন এই ভাইরাস ওর বডিতে থাকবে, ও কষ্ট পাবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে। ওর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে ও কিন্তু এমনিতেই সুস্থ হয়ে উঠবে। 12-14 দিন পর অথবা 17-18 দিন পর্যন্ত থাকতে পারে, তারপর সুস্থ হয়ে উঠবে নিজে নিজেই। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, ওর যদি বডির মধ্যে যদি হার্টের সমস্যা থাকে, লাংসের সমস্যা থাকে, ওর যদি দেখা যায় যে ফিজিক্যাল কোনো ব্যাপারে, যেমন অনেকের আছে ইউরিন ইনফেকশন আছে, অনেকের আছে প্রোস্টেট ক্যান্সার আছে, বা লাংসে ক্যান্সার আছে, এই ধরনের কোনো রোগী থাকে, যারা ডায়াবেটিস আছে, যাদের এরকম থাকবে, তাদেরকে খুব সহজেই কাবু করে ফেলে, ওই রোগটাকে 1000 গুণ বাড়ায় দেয়। সো করোনা ভাইরাস, এটা এনকোভ 2, সার্স এনকোভ 2 এটার নাম, এবং কোভিড-19 হচ্ছে এটার রোগের নাম। আচ্ছা যাই হোক, এখানে আমার একটা প্রশ্ন আসছে। রোহান প্রশ্ন করছে, আমার আল্লাহর রহমতে ডায়াবেটিস নাই, তাই নিশ্চিন্ত বলছি ইচ্ছা মতো চায়ে চিনি ঢেলে খাই, এতে কি কোনো সমস্যা আছে রে? এখন চায়ে চিনি ঢেলে খেলে 2 দিন পর তোমার ডায়াবেটিস হবেই। ডায়াবেটিস এখন একটা কমন ডিজিজ। তোমার যখন বয়স 40-45 হয়ে যাবে, তোমার ডায়াবেটিস হবেই। আর আল্লাহ না মাফ করুক, এ ধরনের কিছু না হোক, আমি সেটাই চাই। আর চিনির জন্য যে করোনার সাথে কোনো সম্পর্ক আছে, এটা এখনো কোনো প্রুফড কিছু না। সো এই জিনিসটা আসলে আমি এখানে বিতর্কিত ব্যাপার আমি আর টানবো না। তবে চিনি খাওয়াটা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে উপকারী না। এবং একটা, রোহান, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি। আমি যখন বাংলাদেশে ছিলাম, আই ওয়াজ রিয়েলি রিয়েলি সো ফ্যাট। আমি অনেক মোটা ছিলাম, যেটা সত্যি কথা। আমাকে যারা বাংলাদেশে দেখছে তারা জানবে যে আমি আসলে একটু মোটা সোটা টাইপের ছিলাম। বাট আমি যখন কানাডা আসি, তারপর কিন্তু আমি চিনি টিনি বাদ দিয়ে দিচ্ছি, রেগুলার এক্সারসাইজ, রেগুলার জিম, রেগুলার একটা লাইফস্টাইলে চলে যাই। তো যার কারণে এখন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। সো আমার কিন্তু অনেক বেশি হাই প্রেশার ছিল বাংলাদেশে থাকার সময়, এখন প্রেশার বেশ কন্ট্রোল, এখন খুব ভালো আছি। সো এই জন্য বলবো, চিনি কিন্তু মোটা হওয়ার জন্য এবং পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার জন্য একটা বড় মহা ওষুধ। সো যদি চিনি খেতে চাও তাহলে খেতে পারো। বন্ধু, আমার ছেলে কাশি, নাকে পানি পড়তেছে, গত রাতে জ্বর ছিল, এই সিরাপ খাইয়েছি, সকালেও জ্বর ছিল, ওষুধ খাওয়াতে কমেছে, বাট আজ রাত থেকে আবার উঠেছে। বয়স 10। তো বন্ধু, ইদ্রিস তালুকদার, এই বিষয়টা খুবই অ্যালার্মিং। খুব খুব ভালো একটা কথা বলছো ইদ্রিস। তুমি এখনই 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 তুমি একটা মেডিকেল পার্সনের সাথে, কোনো একজন ডক্টরের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের বাংলাদেশে আছে এরকম কোনো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো। তুমি যা খাওয়াইছো ঠিকই আছে, এই সিরাপি খাওয়াও, জ্বরটা কন্ট্রোল করার চেষ্টা করো, স্পঞ্জিং করো, গা মুছে দাও বাচ্চার। কোনো ধরনের এক্সট্রা ওষুধ লাগবে না। তবে তুমি একটা জিনিস খেয়াল করবা, নোটিস করবা যে বাচ্চার শ্বাস টান হচ্ছে কিনা। বাচ্চারা কিন্তু শ্বাস টানের কথা মুখে বলতে পারে না। এটা বলতে পারে না যে আমার শ্বাস টান হচ্ছে, আমার বুকে ব্যথা উঠছে, এই ধরনের কিছু তারা বলে না। তারা কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করে। সো তুমি দেখবা যে যেখানে বুক শেষ হয়েছে এবং পেট শুরু হয়েছে, ওই জায়গায় শ্বাস টানার সাথে সাথে ওই জায়গায় গর্ত হয়ে যায় কিনা, এটাকে আমরা শ্বাস টান বলি। সো এই জিনিসটা একটু নোটিস করো যে বাবুর এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। আর তুমি যদি জ্বর এরকম ঘন ঘন আর 2-1 দিন আসতে থাকে, জ্বর না কমে, বমি হচ্ছে, তাহলে সাথে সাথে বাবুকে অবশ্যই সঙ্গে সঙ্গে নিকটস্থ যে কোনো হসপিটালে, অথবা যদি আইডিসিআর এর সাজেস্ট করা কোনো হসপিটালে, যদি তুমি সাসপেক্ট করো যে বাইরের কোনো সংস্পর্শে সে গেছিল, বাচ্চারা খেলাধুলা করতে বেরোতে পারে, বা কোনো দেশের বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসছিল, তারা হয়তো বাচ্চাকে খুব আদর টাদর করছে, তখন আলটিমেটলি ছড়াতে পারে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কোয়েশ্চেন অনেকে করছে যে সাপোজ একটা লোক দেশের বাইরে থেকে আসছেন, যিনি করোনা ভাইরাস
বহন করে নিয়ে আসছেন। এয়ারপোর্টে হয়তো ধরা খায়নি, কারণ তার তখন জ্বর ছিল না, তার তখন লক্ষণগুলো প্রকাশিত হয়নি। এবং আসার পর দেখা যাচ্ছে যে উনি তোমাদের সঙ্গে মিশছেন বা কারোর সাথে কোলাকুলি করছেন, হ্যান্ডশেক করছেন, আলটিমেটলি ভাইরাস তার মধ্যে। এখন দেখা যায় যে আমরা যখন দেশে বাইরে থেকে যাই, তখন আমরা অনেক মুরব্বী মানুষদের পাঁচ ছয় সালাম করি, কোলাকুলি করি, আমরা ওনাদের দোয়া চাই। তো অনেক সময় দেখা যায় যে বেশি আমাদের নানু দাদু টাইপের হলে আমরা চুমু খাই। তো আলটিমেটলি করোনা ভাইরাসটা কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সমিট হচ্ছে, কিন্তু তোমার হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, আলটিমেটলি তোমাকে এতে এত এফেক্ট করতে পারবে না, কিন্তু তোমার নানু দাদু বা আঙ্কেল যারা আছেন তাদেরকে আলটিমেটলি দেখা গেছে যে পুরোপুরি কাবু করে ফেলবে, কারণ তাদের ডায়াবেটিস, হার্টের ডিজিজ, যে কোনো ডিজিজ থাকতে পারে। আর ইদ্রিস তালুকদার, আমি রিকোয়েস্ট করবো বন্ধু, তুমি অবশ্যই বাচ্চার এই জিনিসটা খেয়াল করো যে কোনো ধরনের শ্বাস টান বা এই ধরনের কিছু দেখো কিনা। আর যেহেতু তুমি বলছো কফ কাশি আছে, সো ইনফেকশন ডেভেলপ করতেই পারে। এখন তুমি কফ কাশিটা কদিনের সেটা তো আমাকে লেখো নাই, সো জ্বর কদিন আছে সেটা আমাকে লেখো। তবে তোমার কথা বুঝতে পারতেছি বাচ্চার জ্বর উঠতেছে নামতেছে, এই জিনিসটা অনেক অ্যালার্মিং সাইন। তুমি অবশ্যই এখনই সাথে সাথে কোনো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো, আশেপাশে কোনো হসপিটাল নিয়ে যাও, আর এটা একটু খেয়াল রাখো। ইমরুল হক বলছে হালকা সর্দি কাশি আর জ্বর নাই। জ্বর যদি না থাকে তাহলে টেনশনে তেমন কিছু নাই। আর সর্দি কাশি হালকা শুকনা কাশি কিনা দেখতে হবে। তো এই যে তবুও নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলো, আর প্যারাসিটামল খাও। আর যদি বেশি খারাপ লাগে তাহলে তুমি অ্যান্টিহিস্টামিন খাও, যেটা তোমার অ্যালার্জিক জিনিসটাকে অনেকটা কন্ট্রোল নিয়ে আসবে, অ্যালেক্ট্রল বা এই টাইপের কোনো ওষুধ। এইগুলো কথা বন্ধু, আমার জন্য দোয়া করি যাতে আমি ভালো থাকতে পারি। অবশ্যই ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির, আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধু। আমার বড় ভাইয়ের আজকে 10-12 বছর ধরে খুব কাশি, ইদানিং কাশলে তো অনেক বেড়ে গিয়েছে। আশেপাশের মানুষগুলো খুব খারাপ মনে করে, কারণ সে বাইরে থাকে। তো এখন 10-12 দিন থেকে এখন যে পরিস্থিতি, তার কাজটা প্রচুর বেড়ে গেছে। এখন করণীয় কি বন্ধু বলো তো? তোমার ভাইয়ের যদি বন্ধু এ জে রহমান, তোমার ভাইয়ের যদি কাশি বেড়ে যায় এবং ওনার যদি কাশি অনেকদিন ধরে আছে, তাহলে কিন্তু 10-12 বছর ধরে তুমি বলতেছো, তার মানে তার লাংস ইনফেকশন আছে। তো লাংসে যদি ইনফেকশন থাকে, যে কোনো মুহূর্তে খারাপের দিকে যেতে পারে যদি করোনা এটা ইনফেক্ট করে। কারণ করোনা যখন একটা সুস্থ মানুষকে ধরে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে 5 থেকে 7 দিন সময় নেয়। আরো অনেকের ক্ষেত্রে অনেক বেশি সময় নেয়, কারণ এটা ডিপেন্ড করতেছে কার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা ভালো এবং কতটুকু ভাইরাস কার মধ্যে আসছে। সাপোজ মনে করো আমি আজকে বাইরে গেলাম, আল্লাহ মাফ করুক, আমি বাইরে গেলাম, একটা অসুস্থ মানুষ, ইনফেক্টেড মানুষ আমার মুখের উপর হাঁচি দিল, বা আমি ওর কাছ থেকে করোনা আনলাম। এখন আমি ওই হাঁচিটার মাধ্যমে আমার কাছে কতগুলা করোনা ভাইরাস আসতেছে, আমার বডিতে ট্রান্সমিট হচ্ছে, এটার উপর, এবং আমার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, আমার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কি পারে যে ওই ভাইরাসগুলোকে মেরে ফেলতে। তো এই জিনিসগুলোর উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করে। সো আমি তোমাকে বলবো, যেহেতু তোমার বা ভাইয়ের বলছো তুমি 10-12 বছর ধরে কাশি, ওনার ইমিউন সিস্টেম এমনিতে দুর্বল, প্লাস উনি রুগী একজন, আমি জানি না ওনার এই কাশির জন্য ট্রিটমেন্ট করাচ্ছেন কিনা। যদি করে না থাকেন, এটা অ্যালার্মিং সাইন, এবং ওনাকে ইমিডিয়েট একজন আম, বক্ষরোগ ব্যাধির বিশেষজ্ঞ কারো কাছে রেফার করা, যেটা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু ওনার কাশি হচ্ছে, আর এই সময় কাশিটা খুবই খারাপ, মাস্ক অবশ্যই ইউজ করবে, গ্লাভস ইউজ করবে, নিজেকে আইসোলেশন করে রাখা আরো ভালো, কোয়ারেন্টাইন করে রাখা, এই আর কি। আচ্ছা, আহ ইদ্রিস আমাকে বললো অ্যাম্ব্রক্স সিরাপ খাওয়াতে পারো। কোনো অ্যাম্ব্রক্স যেহেতু তুমি খাওয়াচ্ছ, তুমি কার নির্দেশে, ইদ্রিস তালুকদার, আমি জানি না তুমি কার কথায় অ্যাম্ব্রক্স সিরাপ খাওয়াচ্ছ। অ্যাম্ব্রক্স সিরাপটা খাওয়াতে পারো, কোনো অসুবিধা নাই। যেহেতু সিরাপ খাওয়ানো শুরু করে দিচ্ছো, যদি কোনো ডাক্তারের পরামর্শ হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড দোস্ত। কিন্তু তুমি এটা খেয়াল করো, বাচ্চা যদি শ্বাস টান, যদি দেখো যে বাচ্চার একটু শ্বাস টান হচ্ছে, বা বাচ্চা একা একা থাকার সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা বাচ্চার জ্বরটা বেশি ঘন ঘন আসতেছে, তাহলে ইমিডিয়েট তুমি হসপিটালে নিয়ে যাও। এটার দেরি করো না, কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ করোনার সাসপেক্টে যে রুগীগুলো এই পর্যন্ত মারা গেছে, সবার কিন্তু ধুমধাম মারা গেছে, কোনো আগা মাথা ছিল না, মানুষকে বুঝতে দেয় নাই, সময়ও দেয় নাই। ওকে গেল। একটা সার্জিক্যাল মাস্ক কয় ঘন্টা কতদিন? এখানে একটা আমিনুল ইসলাম খুব ভালো একটা কোয়েশ্চেন করছে, একটা সার্জিক্যাল মাস্ক কয় ঘন্টা বা কতদিন ব্যবহার করা যাবে? একটা মাস্ক একবারই ব্যবহার করা যাবে, এবং যখন মাস্কটা মুখে দিবেন, মুখ থেকে মাস্ক যখন আপনি মুখে লাগাবেন, তখন কোনোভাবেই মাস্কের সামনে ধরা যাবে না, মাস্কের এই জায়গায় ধরা যাবে না, এই জায়গায় ধরে খোলা যাবে না, অবশ্যই কানের দুই পাশ থেকে এটা ধরে এভাবে খুলতে হবে, খুলে ফেলে দিতে হবে। আর যখনই আপনি বাইরে বের হবেন, ঘরে ফেরার পরেই আহ আহ বাইরে থেকে ফেরার পরে অবশ্যই মাস্ক যদি সামনের অংশটা ভিজে যায়, তোমার যদি মনে হয় যে সামনের অংশ ভিজে ভিজে হয়ে গেছে আর এখন আর ব্যবহার করা যাবে না, সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে। আর যদি ঘরে ফিরলে সঙ্গে সঙ্গে এটি ডিসপোজ করতে হবে।
মাস্কের এরকম কোনো ফিক্সড টাইম নেই যে আমি এখন একটা মাস্কটা পরলাম, এখন পাশে ফেলে রাখলাম, আবার কিছুক্ষণ পর আবার পরবো। এই জিনিসটা টোটালি রং, এটা করা যাবে না। মুরাদ শেখ, তুই ছিলি বিখ্যাত দোস্ত, আমি বিখ্যাত চাকর ছিলাম কথা সত্যি, কিন্তু এখন আর নাই। এটাই দুঃখের বিষয় যে মানুষ অনেক পরিবর্তন হয়। তো আমিনুল ইসলাম, এই হচ্ছে কথা। মাস্ক যদি পরতে হয় একবার, হ্যাঁ যদি কাপড়ের মাস্ক হয়, যদি কেউ কাপড়ের মাস্ক 3 লেয়ার বানায় তারপর পরে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। সেই ক্ষেত্রে সে বাসায় এসে ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিবে মাস্কটা ধুয়ে নিলেই মোটামুটি সে আবার রিইউজেবল হয়ে যায়। তবে এক্ষেত্রে অনেক ঝামেলা, এটা ধুয়ে নেওয়ার পর শুকাতে হবে, শুকায় তারপর ইউজ করতে হবে, প্রপার হাইজিনটা মেনটেন করতে হবে। আচ্ছা, ইদ্রিস তালুকদার গতকাল থেকে জ্বর হচ্ছে। আমি ইদ্রিস তালুকদার দোস্ত ধরে বলছি, যদি জ্বর হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তুই আশেপাশে নিকটস্থ যে কোনো ডাক্তারকে সঙ্গে সঙ্গে যোগাযোগ কর, নাহলে হসপিটালে নিয়ে যা। জ্বর আর শ্বাসকষ্ট টান, এই বাচ্চাদের জন্য এই জিনিসটা খুবই রিস্কি। আর একটা কথা মনে রাখিস, বয়স্ক মানুষ, ইদ্রিস তালুকদার, আই এম টেলিং টু ইউ, বয়স্ক মানুষের শ্বাস টান কন্ট্রোল করার সময় দেয়, কিন্তু বাচ্চাদের শ্বাসটান কন্ট্রোল করার সময় দেওয়া হয় না, কারণ বাচ্চাদের লাংস ছোট, বাচ্চাদের শ্বাসতন্ত্র অত্যন্ত ছোট, এটাকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হয় আমাদের। বড়দের ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারি, ওদেরকে আইসিইউতে ভেন্টিলেশনে নিয়ে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি, সময় দেয় তারা যে একটু কন্ট্রোল করার জন্য। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কন্ট্রোল করাটা সো রিস্কি, কারণ এটা ছোট্ট একটা লাংস, এবং এই ক্ষেত্রে যদি এটার ভিতরে ইনফেকশন হয় খুবই খারাপ অবস্থা হয়ে যায়। ডালিয়া সুলতানা, ভাই আমার হাজবেন্ডের গলা ব্যথা, হালকা কানে ব্যথা, সে 20 দিন ধরে ঘরের বাইরে যায়নি। ডালিয়া সুলতানা, আপু, আপনার যেহেতু ভাইয়ার বললেন যে হালকা গলা ব্যথা আছে এবং কানে ব্যথা আছে, তো কানে ব্যথাটা ইনফেকশনের জন্য হতে পারে, তবে জ্বর আসছে কিনা সেটার খেয়াল রাখতে হবে, এবং শ্বাসকষ্ট টাইপ এরকম কিছু হয় কিনা, শুকনা কাশি আছে কিনা। শুধু গলা ব্যথা থাকলেই হবে না, খেয়াল রাখতে হবে যে জ্বর, শুকনা কষ্ট, এই 3টা জিনিস অবশ্যই ফলো করতে হবে, যে 3টা জিনিস আমাদের মধ্যে আছে কিনা। গা ব্যথা বা শরীর ব্যথা, গলা ব্যথা, এই জিনিসগুলো সাবসিডিয়ারি, আগে এই সিমটমগুলো বেশি প্রকাশিত হয়। এই হলো দোস্ত, কফ কাশি 3 দিন ধরে, আর কোনো লেট করার কোনো ওয়ে নাই। 3 দিন ধরে যদি কফ কাশি থাকে, আলটিমেটলি এটা অ্যালার্মিং পয়েন্ট, অ্যালার্মিং সাইন। তুমি এখনই নিয়ে যাও, ইমিডিয়েট নিয়ে যাও, কোনো একটা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো, কথা বলো। তো আর আমি বারবার বলছি, ইদ্রিস তালুকদার বন্ধু, বড় বড় মানুষের শ্বাস যদি বন্ধ হওয়ার উপক্রম হয়, আমরা কন্ট্রোল করতে পারি, ভেন্টিলেশন দিয়ে আমাদের সময় দেয়, কারণ এটা লাংস অনেক বড়, এতটা বেশি প্রেশার লাগে না, একটা বড় মানুষের অর্গান বড়, দেহ বড়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা মোটেই সময় পাই না। এই সময় মেহেদি আর জামান, এই সময় কি ধরনের খাবার বেশি খাওয়া উচিত? এই সময় ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়া উচিত। এই সময় নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শাক সবজি, ভিটামিন সি জাতীয় খাবার দাবার, যেসব জিনিস রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়, সেই সব জিনিসপত্রগুলো বেশি খাওয়া দরকার। গরু মাংস এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। মোহাম্মদ সাইফুল ইসলাম, বন্ধু আমি 3য় তলায় থাকি, সেই ক্ষেত্রে জানলা খুলে রাখতে পারবো কিনা, বলতে চাচ্ছি করোনা কি বাতাসের সাথে আসে কিনা। ও সাইফুল ইসলাম, খুব ভালো একটা কোয়েশ্চেন করছিস দোস্ত, যে বাতাসে এই ভাইরাসটা কতক্ষণ বাঁচে। আহ, এটা প্রথমে এটাকে এয়ারবোর্ন হিসেবে বলা হয় নাই, প্রথমে বলা হয়েছে যে এটা আসলে বাতাসে ভাসে না বা বাতাসে ছড়ায় না, কিন্তু পরবর্তীতে যখন গবেষণা করে দেখা হয়েছে যে এটা বাতাসে ছড়ায়। এখন এটা কি মিউটেশনের কারণে হয়েছে নাকি আসলে এটা বাতাসে ছড়ায়, এটা আসলে প্রথম থেকে আমরা শিওর ছিলাম না। পরবর্তীতে আমরা এটা কনফার্ম হয়েছি যে এই বাতাসে এটা 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত, ক্ষেত্র বিশেষে 8 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। তো এই বাতাসে আর্দ্রতার উপর এটা নির্ভর করে, যত আর্দ্র পরিবেশ এটা জীবিত তত বেশি থাকবে। সো জানলা খুলে রাখতে পারো, কোনো অসুবিধা নাই, জানলা খুলে রাখা, ভেন্টিলেশন রাখা, এটা খুবই ভালো। কিন্তু 3 তলা পর্যন্ত এটাকে উঠে এত দূর উপরে উঠবে, এত দূর ভাসবে, এটা আসলে আশা করাটা খুব, জোরে বাতাস না হলে সাধারণত হয় না। আর যেহেতু বাসা বাড়ি ক্লিন রাখার ব্যাপার আছে, সব সময় তুমি যেহেতু বাসায় আছো, ডেইলি 2 থেকে 3 বার বাসা ভালো করে ক্লিন করবা। যেমন ব্লিচিং পাউডার দিয়ে পানির সাথে মিক্স করে ভালো করে ফ্লোরগুলো ওয়াশ করা, টাইলস ওয়াশ করা, আশেপাশে জানলা টালা ওয়াশ করা, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর বাতাসে ভেসে বেড়ায় এই ব্যাপারটা যদিও সত্য, তো এত দূর উঠবে কিনা এই ব্যাপারে আমার কনফিউশন আছে, তবুও নিজের পার্সোনাল প্রিকশনটা নিজে রাখা ভালো। আহ আজুফা কাউসার, এই ভাইরাস কি বাতাসের সাহায্যে রোমে প্রবেশ করতে পারবে কি? দরজা জানলা অবশ্যই খোলা রাখা যাবে, দরজা জানলা খুলে রাখতেই হবে, ভেন্টিলেশন ভালো থাকলে এই জিনিসটা নিজের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর যেহেতু ভেন্টিলেশন ভালো রাখার জন্য দরজা জানলা আমরা খোলা রাখতেছি, আলটিমেটলি আমাদেরকে বাসাটা পরিষ্কার রাখতে হবে। তো বাসাটা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডারের সাথে পানি মিক্স করে ভালো করে আমাদের বাসা 2 থেকে 3 বেলা পরিষ্কার রাখতে হবে। বন্ধু, আমার বউ গত 2-3 দিন জ্বর, সকাল থেকে সন্ধ্যা ভালো থাকে, শরীর দুর্বল থাকে, আবার গলায় খুসখুস আছে কিন্তু কাশি নাই,
কি করলে ভালো হয়? ফাহাদ নূর, থ্যাংক ইউ বন্ধু। যদি ভাবির এ ধরনের জ্বরটা 2-3 ধরে জ্বর থাকতে ভাবিকে এখনই আইসোলেশনে দিয়ে দাও, এখনই কোয়ারেন্টাইন করে দাও, ভাবির কন্টাক্টে কেউ থাকিও না, ভাবিকে আলাদাভাবে রাখো। সিরাপ প্যারাসিটামল অথবা যদি ট্যাবলেট প্যারাসিটামল উনি খেতে পারে, যদি গলায় ভালো লাগে, যেটা ভালো লাগে উনি খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি বেশি দুর্বল লাগে শরীর, শাকসবজি খাওয়া দাওয়া এগুলো ভালো করে করো। গলায় খুসখুসে কাশি থাকলে তুমি অ্যান্টি অ্যালার্জিক যেমন অ্যালাক্টোড এগুলো খাওয়াও, দেখো যে উন্নতি হয় কিনা। আর কাশি যদি যেহেতু নাই, সেহেতু একটা ভালো সাইন আছে, যেহেতু খুসখুসে কাশিটা নাই, যেটা শুকনো কাশি। আর কিন্তু যেহেতু জ্বর আছে, তাই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, এখনই ওনাকে কোয়ারেন্টাইন করে দাও, কারো সংস্পর্শে আসতে দিও না। 2-4-5 দিন দেখো, যদি জ্বর না বাড়ে, যদি জ্বর না বাড়ে, জ্বর আস্তে আস্তে তাহলে কমতে থাকবে। আর বডি এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই এই ভাইরাসটা মেরে ফেলে, যদি ভাইরাসটা ওনার বডিতে না থাকেও, আল্লাহ না করুক। আর যদি খারাপের দিকে যায়, তুমি যদি নিজে দেখবা যে জ্বর বাড়তেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বা কাশি টাশি বেড়ে গেছে, আর ভাবির কোনো রোগ আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা আমি জানি না। যদি কোনো অ্যাসোসিয়েট ডিজিজ থাকে, যেটা আমি আগেই বললাম, যাদের সাধারণত হার্ট ডিজিজ, অ্যাজমা বা এই ধরনের কিছু আছে, তাদের ক্ষেত্রে এটা খুব সহজেই বশ করে ফেলে। শেয়ার অপশন খুলে দেয় দোস্ত, আমি তো জানি না শেয়ার অপশনটা কিভাবে খুলে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। এরপরে হচ্ছে মি আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ দোস্ত সাইফুল আজম। বন্ধু, আমার এক সপ্তাহ যাও শুধু শুকনা খাসি, কি করবো, শুকনা খাসি এরকম প্রথম প্রথম থাকতে পারে। সো তোমার হয়তো ইমিউন সিস্টেম অনেক ভালো, যার কারণে এটা হয়তো তোমাকে এফেক্ট করলেও তোমার শুকনা কাশি হচ্ছে। যখন একটা মানুষকে এটা ইনফেক্টেড করে, তখন সে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা ইমিউন সিস্টেম, এর সাথে ফাইট করে। সো ওই সময় দেখা যায় যে ফাইট করার কারণে এই জীবাণুগুলো মারা যায়। তো জীবাণুগুলো যখন ফাইট করে, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, যেমন শুকনা কাশি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, এই বিভিন্ন উপসর্গগুলো আসে। তো এই জন্য শ্বাসটানটা কিন্তু এটা লাস্টের স্টেজের দিকে, যখন এটা আমাদের বডিকে প্রায় অবশ করে ফেলতে পারে বা ধরে ফেলতে পারে। সো তোমার যদি বন্ধু শুকনা কাশি থাকে, তুমি এখন আইসোলেট হয়ে যাও, কোয়ারেন্টাইন হয়ে যাও, তুমি একটু চেষ্টা করো যে সপ্তাহখানেক সবার থেকে দূরে থাকার জন্য, নিজের অবস্থা দেখো। রাজীব তোমাল, আমার 1 মাস ধরে শুকনা কাশি, অন্য কোনো সমস্যা নাই। দোস্ত, 1 মাস ধরে শুকনা কাশি হইলেও কিছু করার নাই, এখানে 1 মাস ধরে শুকনা কাশি তুমি বসে থাকলে হবে না, তোমাকে আলটিমেটলি ডাক্তার ট্রিটমেন্টের আন্ডারে যেতে হবে। আর যেহেতু এখন তোমার কাশি আছে, তার মানে তোমার বডিতে কোনো ইনফেকশন আছে, তুমি ইনফেক্টেড অন্য কোনো ডিজিজে। তো যদি তোমাকে করোনা ধরে, তাহলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। বন্ধু, বাচ্চার মায়ের ইদিস তালুকদার ঠান্ডা লেগেছে, তার কাছ থেকে বাচ্চার ঠান্ডাটা কাটতে আমি সাথে টোফিন সিরাপ খাওয়াচ্ছি। ইদ্রিস তালুকদার, টোফেন সিরাপ, অ্যাম্ব্রোক্স সিরাপ সবই তুমি খাওয়াই দিচ্ছ, খুবই ভালো কথা, আমি কোনো মানা করতেছি না, কিন্তু এটা কি কোনো ডাক্তারের পরামর্শে খাওয়াচ্ছ কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বাচ্চার যদি, আমি বারবারই বলছি, যদি এখন সিজনটা খারাপ, করোনার সিজন, বাচ্চা যদি ঠান্ডা কাশি থাকে, এটা আপু ভাবি থেকে লাগছে, এটা ঠিক আছে, কিন্তু এটা স্প্রেড করতে 2 সেকেন্ড, আমরা জানি না ভাইরাসটা কোথায় আছে, কিভাবে আছে। আমাদের মাথায় রাখতে হবে, ভাইরাসটা আমাদের আসলে লক্ষ লক্ষ হাজার হাজার ভাইরাস ঘুমায় আছে, যে কোনো সময় দে ক্যান অ্যাটাক আস। সো আমাদেরকে এ ধরনের কোনো রিস্কের মধ্যে থাকাটা উচিত হবে না, আমরা আমাদের মতো আগাতে হবে, আমাদের প্রিকশনগুলো আমাদেরকে নিতে হবে। এমনি হার্টের সমস্যা আছে, মাঝে মাঝে বুকে ব্যথা করে। হ্যাঁ, হার্টের যদি সমস্যা থেকে থাকে, বুকে ব্যথা করে, অবশ্যই এখন আইসোলেশন পাঠিয়ে দেবে ফাউদ নূর, ওনাকে আইসোলেট করে দাও। তুমি প্যারাসিটামল খাওয়াতে পারো, অ্যান্টিহিস্টামিন খাওয়াতে পারো, যদি 2-3 দিনের মধ্যে না যায়, রিকভারি না হয়, তাহলে এখনই এখনই ওনাকে আইসোলেশন পাঠিয়ে দাও। 2-3 দিনের মধ্যে না হলে অবশ্যই কোনো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করো, বা IGCR এর হটলাইনে যোগাযোগ করে নাও। কালকে থেকে জ্বর 100 নিচে, আর কোনো সমস্যা নাই, বাট আমার অফিসে বসের করোনা হয়েছে, আমি 13 দিন ধরে বাসায় আছি, এটা কি করবো? মোহাম্মদ কামাল, তোমার যদি অফিসের কারো করোনা হয়ে থাকে, তোমার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধু, তুমি এখনই আইসোলেশন চলে যাও, কোয়ারেন্টাইন করে ফেলো, কোয়ারেন্টাইন খুবই ইম্পর্টেন্ট। তুমি হোম কোয়ারেন্টাইন হয়ে যাও, আলাদা একটা রুমে নিজেকে বন্ধ করে ফেলো, এবং সাইন সিমটমগুলো দেখতে পারো। তোমার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, করোনা তোমার কিছুই করতে পারবে না, তবে তোমার সর্দি, কাশি, জ্বর এগুলো হবে। আচ্ছা, এখানে একটা শেখ রাসেল একটা ভালো কথা করছে, ভালো কোয়েশ্চেন করছে, করোনা দ্বারা কি একই ব্যক্তি একাধিকবার আক্রান্ত হতে পারে কিনা? অবশ্যই আক্রান্ত হতে পারে, এটা একটা ভাইরাস, এবং এটা সিজনাল ভাইরাস, এটা আলটিমেটলি এই সিজনে এটা আসছে। এর আগেও 2013-তে, 2004-এ এটা আসছিল আর কি। 2004-এ যখন এটা আসছিল, তখনও খুব বেশি একটা প্রাদুর্ভাব দেখা গেছে, যদিও বাংলাদেশে এফেক্টেড হয়নি। 2013-তে, 2012-তে একবার আসছিল। সো এটা রূপ চেঞ্জ করে করে ডিফারেন্ট রূপে আসতেছে। এটা 7 ধরনের করোনা ভাইরাস আছে, যেগুলো হিউম্যান বডিকে এই পর্যন্ত আক্রমণ করছে।
প্রথম 4 ধরনের যেগুলো, এগুলো নর্মাল সর্দি কাশি আমাদের সবসময় হয়, ওষুধ খেলেও 7 দিন, ওষুধ না খেলেও 7 দিন। এরপরে যেগুলো 2003-এ 4-এ 2010-12-তে আসছে, এই যে 2 ধরনের, এই 2 ধরনের এগুলো মানুষকে অনেক ইফেক্ট করছে। এবং এটা হচ্ছে লাস্ট 7 নাম্বার, যেটা মানুষের বেশি বেশি ইফেক্টেড হচ্ছে, কারণ এটার মিউটেশন পাওয়ার অনেক বেশি এবং এটা জেনেটিক্যালি এটা অনেক স্ট্রং। সো মানুষ একাধিকবার আক্রান্ত হতেই পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবু এটা সাইন্টিফিক্যালি প্রুভড, এর আর্টিকেলটা চলে আসবে। ফাতেমা সুমি, দোস্ত ভালো কিছু বলো, বা কবে এই ভাইরাস শেষ হবে? আমি ভাইরাস না একদম বন্ধ হয়ে মারা যাবো। আরে না না না, ফাতেমা সুমি, তুমি মারা যাবো কেন বন্ধু? মারা যাওয়ার কিছুই নাই, এত টেনশন করার কিছুই নাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইদিস তালুকদার, হুম ডাক্তারের পরামর্শ হচ্ছে। দোস্ত, ডাক্তারের পরামর্শ যদি খাও তাহলে ওষুধ ডোজগুলো শেষ করো। যদি এরপরও যদি বাচ্চার এই সমস্যাগুলো থেকে থাকে, সলভ না হয় এবং বরং আরো বাড়তে থাকে, তাহলে তুমি প্রিকশন নাও। যদি ডাক্তারের পরামর্শ খাও তাহলে কোনো সমস্যা নাই। আমি এটাই জানতে চাচ্ছিলাম কোনো ডাক্তারের পরামর্শ আছে কিনা। তাহলে ওই ওষুধের যে কোর্সগুলো দিচ্ছে 7 দিন, 7 দিন তুমি একটু খেয়াল করো, তাহলে ঠিক হয়ে যাবে। আমার সন্ধ্যা থেকে শুকনা কাশি কি করে বুঝতে পারছি না। রেজাউল হক, দোস্ত তোমার শুকনা কাশি যদি সন্ধ্যা থেকে থাকে, টেনশন নেওয়ার কিছু নাই, কোনো আপসেট হওয়ার কিছু নাই। তুমি একটু নিজেকে মাস্ক ইউজ করো, গ্লাভস ইউজ করো, বাইরে বের হইও না, একটু নিজেকে কোয়ারেন্টাইন করে রাখো, আলাদা করে রাখো, তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে দিও না। কয়েকটা দিন অবজার্ভ করো, 5-7 দিন অবজার্ভ করো, জ্বরটা আসে কিনা দেখো, তাহলে ধীরে ধীরে তুমি সবই বুঝতে পারবে। আর 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন টাইম, 14 দিন পর্যন্ত নিজেকে আইসোলেশন করে রাখা একান্ত দায়িত্ব। বন্ধু, আমার কোনো জ্বর কাশি নেই, কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে দিনে 2-3 বার, গলার মধ্যে চুলকায়, এন্টাজল 4-6 মিনিটের মধ্যে ভালো যায়, এমন অবস্থা কি করবো? আচ্ছা, তানভীর ইসলাম সুমন, তোমার কোনো জ্বর কাশি নেই বন্ধু, কিন্তু জ্বর কাশি নাই, নাক বন্ধ হয়ে আছে, এটা জাস্ট অ্যালার্জিক সমস্যা। সো এটা নিয়ে আসলে এত টেনশন করার কিছু নাই। আমার মনে হয় এটা, সরি বন্ধুরা, এটা একটু উল্টাই গেছিল। যদি জ্বর কাশি না থাকে, জ্বর কাশি হচ্ছে এটা প্রথম সিমটম। তো সো এটা নিয়ে তোমার চিন্তা করো, তবুও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কোয়ারেন্টাইন হয়ে যাও, একটু অবজার্ভ করো নিজেকে। এমনি পরবর্তী তোমার ইনবক্সে যোগাযোগ করো, সহজে কামনা করছি। অবশ্যই হুমায়ুন কবির, যে এনি টাইম দোস্ত, বন্ধুদের জন্য সবসময় আছি। যদি সময় মতো রিপ্লাই দিতে না পারি, তাহলে অবশ্যই পরবর্তী আমি রিপ্লাই দিয়ে রাখবো, তুমি তোমার কোয়েশ্চেনটা ড্রপ করে রেখো। PM2.5 মাস্ক কয়বার ব্যবহার করা যায়? কয়েকটি কিনে রেখেছিলাম, এখন আর পাই না। বন্ধু, এই মাস্কটা তুমি পাবা না। PM2.5 বা এই ধরনের কোনো মাস্কের আসলে খুব কার্যকারিতার দরকার নাই, কারণ এইসব মাস্কগুলা প্রসিডিওরের কাজে বা মেডিকেল ইকুইপমেন্টের কাজে ব্যবহৃত হয়। আর একবার মাস্ক, যে কোনো ওয়ান টাইম মাস্ক একবারই ইউজ করা যায়, কোনো মাস্কই ধুয়ে ইউজ করা যায় না, শুধুমাত্র কাপড়ের মাস্ক বাদে। যে কোনো মাস্ক, এটা অনেকে আমাকে জিজ্ঞাসা করে মাস্ক কয়বার ইউজ করা যায়। মাস্ক কয়বারই না, মাস্ক একবারই ইউজ করা যায়। সব মাস্কই ওয়ান টাইম মাস্ক, কোনো মাস্ক এরকম ধুয়ে ইউজ করে না। শুধুমাত্র তুমি যদি কাপড় দিয়ে 3টা লেয়ারে মাস্ক বানাই ইউজ না করো। হ্যাঁ, ইদিস তালুকদার, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ। আমি সবার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পরে আসলে সবাইকে দেখা, বিশেষ করে আমার ছোটবেলার অনেক বন্ধু, আমার ফ্রেন্ড লিস্টের অনেক বন্ধুর সাথে দেখা। তো আমি বারবার সবার কাছে এই রিকোয়েস্টটা রাখবো যে লাস্ট একবার বলে দিচ্ছি, মাস্ক ইউজ করা, গ্লাভস ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং, যে আমি 3 ফুট দূরত্ব থাকবো একজন একজন থেকে, কোনো রুগী টুগী যদি নিতান্ত দেখতে যেতে হয় 6 ফুট দূরত্ব মেনটেন করবো। আর পকেট হ্যান্ড স্টেরিলাইজার রাখা, যেন হাতের মধ্যে অবশ্যই হাত সবসময় পরিষ্কার রাখতে হয়, এই জন্য বাইরে গেলেই পকেট হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, যে আজকাল আমাদের দেশে যেটা শুরু হয়েছে, যে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, বাসায় ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি, এই একটু ঘুরে আসিটাই, অল্প একটু অবহেলাটাই কিন্তু আমাদেরকে অনেক অনেক কষ্ট দিতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যেন আমরা এই যে ব্যাপারগুলো একটু মাথায় রেখে আমরা দূর থাকি সবকিছু। দোস্ত কেমন আছিস? এই তো ভালো আছি ওয়াহিদা, আলহামদুলিল্লাহ ভালো আছিস দোস্ত, তুই দোয়া করিস আমার জন্য। আমি অবশ্য লাইভের শেষের দিকে চলে আসছি, তুই একটু দেরি করে আসলি। যাই হোক, আর যদি কারো প্রশ্ন থাকে, আমি 2-1 মিনিট অপেক্ষা করবো, যদি দোস্ত কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। নাজরিন আক্তার, আলহামদুলিল্লাহ ভালো দোস্ত, কেমন আছিস তুই? আমি অনেক ভালো আছি, তোদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে জীবন, এই আর কি। আচ্ছা, আর একটা খুব কমন প্রশ্ন আমাকে করছিল, যে অনেকে বলছে যে ঘুম থেকে ওঠার পরে, যে একটা মানুষ যদি লম্বা করে দম নিয়ে 10 সেকেন্ড না কত, 10 মিনিট না 10 সেকেন্ড বললো, 10 মিনিট তো মানে একটা মানুষ বিশাল হিউজ সুপার পাওয়ার, 10 সেকেন্ড দম বন্ধ করে রাখতে পারে, তাহলে বোঝা যাবে ওর লাংস ক্লিয়ার আছে, ও ইনফেক্টেড না, তো লাংসে ফাইব্রোসিস হয় নাই। তো এই জিনিসটা পুরো একটা ফাও কথা। ফাইব্রোসিস এমন একটা রোগ, এটা ক্যান্সার স্টেজের দিকে নিয়ে যায়। তো ফাইব্রোসিস হতে 5 থেকে 7 বছর বা 10 বছর, কারো 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 15 বছর, কারো 20 বছর, এটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের কত বছর সময় লাগে। সো এটা 1-2 দিনে হয়ে যাওয়ার কিছু না।
সো ফাইব্রোসিস মাইব্রোসিস এগুলো কিছু হয় না। লাংসে যেটা হয় সেটা হচ্ছে যখন এই ভাইরাসটা লাংসে ইনফেক্ট করবে, ভাইরাসের যে আমাদের লাংসে যে ছোট ছোট থলি আছে, বাতাসের থলি, ওইগুলোকে আলটিমেট যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, অক্সিজেন বডির ভিতরে ঢুকে, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে আসে, নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়, অক্সিজেন নিঃশ্বাসের সাথে ঢুকে, এবং ওই থলিগুলো ইনফেকশনে ভরে যায়। তো যার কারণে ইনফেকশন যখন ভরে যায়, ওইখানের অনেক ধরনের সিক্রেশন, মানে অনেক ধরনের পুজ, রস এগুলো জমে থাকতে পারে, যার কারণে প্রপার অক্সিজেন ঠিক মতো, প্রপার বাতাস শ্বাস আমাদের ফুসফুস নিতে পারে না। তো যখন তোমার আলটিমেটলি এই ধরনের কোনো সাইন সিমটম হবে, শ্বাসকষ্ট আলটিমেটলি ডেভেলপ। সরি, আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, যাই হোক, এত মাস্ক কিভাবে পাবো? আমি তো এই জন্য বললাম, মাস্ক আসলে এভাবে অ্যাভেলেবেল ইউজ করা যায় না। এই মাস্ক ইউজ করতে হলে ওই প্রয়োজনে কাপড় দিয়ে মাস্ক বানাতে হবে, 3 লেয়ারে, এভাবে ইউজ করা যাবে। আচ্ছা বন্ধুরা, আমি এখন যাই তাহলে, অনেক সময় হয়ে গেল, এখন আসলে যাওয়ার সময় চলে আসছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আর আমাদের ডাক্তার যারা ফ্রেন্ডসরা আছে, সবাই তোমাদের চিকিৎসার জন্য আশেপাশে বসে আছে। সো তোমরা একটা প্রশ্ন বারবার আসতেছে যে এই যে জ্বর আছে, জ্বর থাকলে কি করবো? দোস্ত, জ্বর, গলা, শুকনা কাশি, অথবা শ্বাসকষ্ট, বা এই তিনটা যে কোনো একটা যদি হয়, সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেশন নিয়ে ফেলতে হবে। ইভেন তো অনেকের গলা ব্যথা করতে পারে, জ্বর জ্বর ভাব লাগতে পারে, তাহলেও আইসোলেশন চলে যেতে হবে, হোম কোয়ারেন্টাইন করে ফেলতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদেরকে যাতে না ছড়ায়, নিজেকে যাতে সেফ রাখা যায়, সেই জন্যই আলাদা হয়ে যেতে হবে। এটা নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য। যাই হোক বন্ধুরা, আমি এখন যেতে হবে, আমার আসলে চলে যাওয়ার অনেক দরকার। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার মেহেদী, অনেক ধন্যবাদ আমিন মুন্না, অনেক ধন্যবাদ রোহান হোসেন, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে একটু ব্যস্ত থাকা হয়, তবু তোরাও সময় দিছিস, তোরা আসিস, এই জন্যই আসলে আসা। তো সবাই দোয়া করবি দোস্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।